আজ আমরা সপ্তম শ্রেণী গণিতের দ্বিতীয় অধ্যায়ের কিভাবে একটা কিউবের সূত্র প্রতিষ্ঠা হয় সেটা আজকে আমরা একটু দেখব। তো আমরা দেখি এখানে কি বলা হয়েছে। বর্গ সংখ্যা চেনার সময় আমরা অজানা রাশি ব্যবহারের ক্ষেত্রে ক্ষেত্রফলের সাথে তুলনা করেছিলাম। এবার চিন্তা করে দেখো তো ঘন সংখ্যার ক্ষেত্রে যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর কতগুলো ছোট ঘনক আছে সেগুলো না জানা থাকে তাহলে কি করতে হবে। যেরকম আমাদের কিন্তু এক্স স্কোয়ার শেখানো হয়েছিল, যখন আমরা বর্গ শিখলাম তখন আমাদেরকে এক্স স্কোয়ার শেখানো হয়েছিল, এখানেও আমাদেরকে সেরকম কিছু একটা শেখাবে। আমরা জানি কোনো ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকেই এক একক হলে তাকে একক ঘন বলা হয়। আমি আবারও বলছি, আমরা জানি কোনো ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকেই এক একক হলে তাকে একক ঘন বলা হয়। একক ঘনকের আয়তনকে আমরা এক ঘন একক বলি। তাহলে আয়তনের সাথে খুব সহজেই আমরা ঘন সংখ্যার তুলনা করতে পারি। আয়তাকৃতির ঘনবস্তুর এই যে আয়তন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাই না? এটা হচ্ছে আমাদের আয়তন। দৈর্ঘ্যটা হচ্ছে কোন বরাবর, এই যে এই বরাবর দৈর্ঘ্য, আর এই বরাবর প্রস্থ, আর এই যে এই বরাবর ধরো উচ্চতা, এই বরাবর উচ্চতা ধরো, আর এই বরাবরটা হচ্ছে প্রস্থ ধরো। এই যে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ, আর এই যে এটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে দৈর্ঘ্য। তো আরও ঘনকও কিন্তু একটি আয়তাকৃতির ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু পরস্পর সমান হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ছবির ঘনকের আয়তন এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে এখন প্রত্যেকটা আমাদের কিন্তু বলা হয়েছে, আমরা আজকে যেটা শিখছি সেটা হচ্ছে অজানা রাশি। ঠিক আছে, তো এখন সেই ক্ষেত্রে আমরা যেহেতু এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এদের অ্যাকচুয়াল সংখ্যাটা জানি না, সেহেতু আমরা এটাকে এক্স ধরছি। তো এখন 3টে এক্স যদি গুণ হয় তাহলে এক্স কিউব হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, এখন এত ঘন একক, এক্স কিউব ঘন একক আমরা দেখেছি 3 × 3 ইজ ইকুয়ালটা হচ্ছে 3 স্কোয়ার, 3 × 3 ইজ ইকুয়াল 3 স্কোয়ার। যেমন 3 এর বর্গ বলা হয়, একইভাবে এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল এক্স কিউবকে এক্স এর ঘন বা এক্স কিউব বলা হয়, রাইট? এই যে, তো এখন এখানে আমাদের ছিল হচ্ছে ওইখানে যেটা অজানা রাশি সেটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার, আর এখান থেকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে এক্স কিউব। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে যেটা হয়, কিন্তু আমরা এটাও জানি যে আয়তাকৃতির ঘনবস্তুর আয়তনটা হচ্ছে এটা, রাইট? এখন উপরের উদাহরণ থেকে আমরা পেলাম এক্স কিউব গঠন করতে এক্সকে 3 বার গুণ করতে হয়। এই যে দেখো, এক্সে কিন্তু 3 বার গুণ করতে হয়েছে। একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ বরাবর, এবং আরেকটি হচ্ছে উচ্চতা বরাবর। সুতরাং আমরা লিখতে পারি এক্স পাওয়ার এন ইজ ইকুয়ালটা হচ্ছে ডট 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 ডট, যতবার গুণ করা যায় তত। ঠিক আছে, এটা নিয়ে আমাদের কিন্তু অত মাথা ব্যথা নেই। হ্যাঁ, এটা আমাদের এখন অতটা প্রয়োজন নেই, এটা আমাদের লাগবে না। এরপরে আমরা যেটা পাচ্ছি সেটি হচ্ছে কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলা হয়। এই যে দেখো, তুমি এক্স ডট এক্স ইজ ইকুয়ালটা হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, আবার তুমি এক্স ডট এক্স ইজ ইকুয়ালটা হচ্ছে এক্স কিউব। এই যে তোমার এটা 2 বার গুণ, এটা 2 এর সূচক, এটা 3 বার গুণ, এই যে এই সংখ্যাটা হচ্ছে সূচক। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো নিচের ছবিতে, তো এই যে দেখো একটা সূচকীয় রাশি দেখতে পাচ্ছ। এখন এই সূচকীয় রাশির মধ্যে এই 5টা হচ্ছে ভিত্তি, অপরদিকে এই এক্সটা হচ্ছে ভিত্তি। আচ্ছা, এখন এদের যে ঘাত সেই ঘাতটা হচ্ছে পাওয়ার, এখানে যে ঘাত সেই ঘাতটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, তো আমি যদি আরও 2-1টা উদাহরণ দিই, আমরা ধরো তোমাকে বলা হলো এই যে একটা ভালো কথা, একটা রাশি যদি ধরে একটা পদ 2x কিউব, তো এখানে এই 2টা হচ্ছে সহগ, এ হচ্ছে ঘাত, আর এই এক্সটা হচ্ছে ভিত্তি। ঠিক আছে, আবার অপর দিকে যদি বলা হয় হচ্ছে 3 পাওয়ার 5, এখানে ও হচ্ছে ঘাত আর ও হচ্ছে ভিত্তি। তো এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো, আর ঘাত বা ভিত্তি বা এক্সপোনেন্ট, ঠিক আছে, যেটাই বলো না কেন, তো এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো। তো আজকে এই পর্যন্তই, দেখো যে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।